চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ২৫। শাড়ি খোলো। চিত্রা কিছুটা অবাক হয়ে ওঠে, চোখে আঙুল দিয়ে প্রশ্ন জাগে। মানে? ফারাজ দাঁত পিষে বলল, বাংলা বুঝো না? তোমাকে না বলেছি শাড়ি শুধুমাত্র আমার সামনে পরবে? কি চাও তুমি? তোমার জন্য আমার হাত রক্তাক্ত হোক? ফারা চিত্রাকে কথা বলার সুযোগ দেয় না ফারাজ। আলমারি খুলে নিঃশব্দে বের করলো একখানা কালো রঙের কামিজ। নির্বিকার ভঙ্গিতে তাতার হাতে তুলে দিয়ে বলল, নাও বদলে ফেলো। চিত্রা হতবাক। এখানে? ফারাজ বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করলো, কেন, সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছ, তাহলে এখানে স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? চিত্রার কণ্ঠ কেঁপে উঠল। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? ফারাজ ক্ষিপ্ত হয়ে চিত্রার বাহু ধরে টেনে আনলো নিজের কাছে। তার গলা চেপে ধরে নিশার চোখে বলল, বেটি সহজ কথা বুঝো না? ইংরেজি মারতে হবে? শোনো চিত্রা, তুমি কেবল আমার, কেন বোঝো না বাল? অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দিক, আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে। আর তুমি বল দিয়ে আগুনে ঘি ঢালো। মন তো চাই দেই দুইটা কানের নিচে লাগিয়ে, খালি আমার রক্তে মিশে গেছো দেখে ছাড় দিচ্ছি। দেখুন, শান্ত হন। কি এমন করেছি? কারা নজর দিল? এই চুপ, প্রশ্ন শুনতে চাই না, জাস্ট যা বললাম তাই যেন হয়। ফার্দার আমার কথা অমান্য করলে তোমার সুন্দর পেটটাই সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছেন এলাহি? ঠোঁট বাঁকিয়ে ধীর কণ্ঠে বলল। ফারাজ একটু থেমে চোখের পাতা কুঁচকে গভীর দৃষ্টি মেলে বলল, বোকা মেয়ে, আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তাল সমুদ্র। আগুনকে ধ্বংসের ক্ষমতা নিয়ে আমার জন্ম। মাইন্ড ইট। বলেই সে চিত্রার বাহু ছেড়ে দিল। ওয়াইন কুলার খুলে বের করলো মদের বোতল। ঢকঢক করে কয়েক ঢোক গিলে ফেলল। তারপর তার গভীর দৃষ্টি চিত্রার উপর স্থির রেখে বলল, আমি নাস্তা নিয়ে আসছি, খাইয়ে দিব আজ তোমাকে, ততক্ষণে বদলে নাও। চিত্রার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এ কেমন অদ্ভুত মানুষ! এ কেমন তার দৈত্য সত্তা! এই তো একটু আগেও শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দিবে বলছে। এই লোক নিজে খেতে পারে? হাত দিয়ে তো খেতে পারে না, অদ্ভুতভাবে খায়। অভ্যাস তো কী সব ইংরেজদের মতো চামচ দিয়ে খাওয়ার। চিত্রার চোখে এই তো জল চলে আসবে বলে, তবু সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখে জল আসতে দিবে না সে, এতটাও দুর্বল নয় সে। কম্পিত গলায় সে কেবল জিজ্ঞেস করল, আপনি খাবেন না? খেয়েছেন? ফারাজ হেসে উঠল। ধীর চিত্তে শুধালো, কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাস নেওয়া এখনো বাকি। ক্ষুধা তো আমি অবশ্যই মেটাবো বিবিজান। চিত্রা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতেই নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। চিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে উকি দিতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে আসে। নিচে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। চিত্রা মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। আয়েশার গায়ে হাত রাখতেই মেয়েটা নিচু গলায় বলে উঠল, আপা মাপ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল। এরই মাঝে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। চিন্তার কিছু নেই, আমি দাদিকে সামলাচ্ছি। আয়েশার পরিবারে তার দাদি ছাড়া কেউ নেই। সেদিন আয়েশার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চিত্রার বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এই বাড়িতে কাজের মানুষের যদিও দরকার নেই, তবু একটা কাজের দোহাইয়ে যদি কারো জীবন চলে, তাতে ক্ষতি কিসের? ফারাজকে রাজি করিয়ে চিত্রা এই বাড়িতেই আয়েশা আর তার দাদির থাকার ব্যবস্থা করে। আসলে পৌরার বয়স হয়েছে তো, তাই হুটহাট নাটকীয়তা ভর করে। তা না হলে এমনিতেই সে ঠিকই আছে। তবে সমস্যা হুট করে কালুর মায়ের চরিত্রে ঢুকে যাওয়া, ভুলভাল ইংরেজি বলা, এসব সে কোথা থেকে শিখেছে আয়েশা তা জানে না। তবে সে এটা ভালো করেই ভালো একটা কাজের তার খুব দরকার। লোকের পকেট মেরে কয়দিনই বা চলা যায়? অন্তত একটা পার্মানেন্ট কাজ হলে, থাকার একটা জায়গা হলে দাদুকে ভালো একটা ডাক্তার দেখানো যাবে। কোনো সমস্যার কারণে দাদু এমন পাগলামি করে তাও জানা যাবে। আজকে নো সারিন কালুর বাপ, ইউনো গুয়েনি জায়গার। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়েই হয়নি, কালুর বাপ কেমনে করে হলাম? নো, ইউ মিসাটক করতাছো, প্লিজ কালুর বাপ গু হাউসে। কালুর মিল্ক ফিনিশ, হুইহি কানসে, মিল্ক বাই করতে হইব।
ফারাজ এতক্ষণ দাঁড়িয়ে তামাশা উপভোগ করছিল, এবার হাসি চেপে বলল, আরে ওরে ছাড়ুন, ও কুদ্দুসের বাপ, ছাড়ুন বলছি। বৃদ্ধা সঙ্গে সঙ্গে খেপে গেল, চোখ রাঙিয়ে ফারাজের দিকে আঙুল তুলে বলল, হু আর ইউ ননসেন্স হিন্দু বয়, হোয়াই ইউ টক করতাছো আমার মাঝে? এই বাল মাথা গরম হয়ে যাচ্ছে, থাম বুড়ি এইবার, বলল অভ্র। ফারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, খুব কষ্ট করে হাসি আটকে রেখে তামাশা দেখছে। ইউ চেট আপ কালুর বাপ, টাল মি হোয়াই ইউ আংরি। বুড়ি তোমার চেট আপের গুষ্টি কেলাই, সার কইলাম আমারে। শালি আয়েশা, তোর মেন্টাল তারসিরা দাদিকে সামলা, তোদের দুইটারে মেরে কিন্তু যমুনায় ভাসাবো। উদ্ধার কর আমাকে শালি ডাবচোর। দেখ শালা, তুই আমারে ডাবচোর কইবি না, ইগোতে লাগে, তোমার গুয়ে লাগে বাল। এই ফারাজ ভাই এই চোরকে কেন ঘরে জায়গা দিছেন? এই শালি তো স্যাসরা পকেট মার। ঘরের জিনিসপত্র হিসাব করেন জলদি, একটা কমলে বুঝবেন এই চুন্নি চুরি করে চোর বাজারে বিক্রি করে দিয়েছে। এইভাবেই কাজটা ভালো করেননি আপনি। দুঃখে অঙ্গে অঙ্গে যন্ত্রণা করছে। সবার ধৈর্যের বাঁধ যখন ভাঙতে বসেছে, ঠিক তখনই ফারাজ গম্ভীর গর্জনে ধমক দিল, চুপ। শব্দটা বজ্রপাতের মতো পড়ল, মুহূর্তেই চারপাশ স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধার অদ্ভুত পাগলামিও নিমিষে উবে গেল। সে কয়েক মুহূর্ত চারপাশে তাকিয়ে ধীরে হাত ছেড়ে দিল, তারপর কুকড়ে গিয়ে লজ্জিত স্বরে বলল, মাপ করবেন, তবে আমি আপনারে এমন কইরা ধরছি কেন? অভ্র মুখ বাঁকিয়ে বলল, লাভিং করতে। ওইটা কি? আপনার জানার দরকার নেই, আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। অভ্রর হয়ে ফারাজি জবাব দিয়ে দিল। আয়েশা তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, তবে কি এখন থেকে রোজ এসব সহ্য করতে হবে? অভ্র গলার শিরা টান করে বলল, বাপরে, বউনা থেকেও এত যন্ত্রণা, থাকলে না জানি কি হতো। মারিয়া রান্নাঘরে একা, ঘরের শ্যাওলা ধরা দেওয়ালে আঁচল ঠেকিয়ে ঘাম মুছে অস্ফুট স্বরে আপন মনে বকবক করে চলেছে। সংসারের প্রতি তার ক্ষোভ জমছে দিনকে দিন। ক্ষোভ থাকবেই না কেন? চিত্রা থাকাকালীন সব কাজ সেই করেছে, আর মারিয়া ও বাকিরা ছিল ভোগের আসনে। কিন্তু চিত্রা বিদায় নেওয়ার পর থেকেই গোটা সংসারের বোঝা তার কাঁধে এসে পড়েছে। সোহাগের আচরণও ইদানিং রহস্যময় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে কোথায় যায়, কি করে, কারো জানা নেই। দিনে ফিরে আসে, ঘুমায়, আর বাজার সদাই করে। কথায় আছে, সংসারে যার স্বামীর আয় বেশি তার সুখও বেশি। এখন মারিয়া এসব কড়াই গণ্ডায় উপলব্ধি করছে। মাহাদি এক সামান্য মিলে কাজ করে, মাইনের অঙ্ক হাস্যকর রকমের কম, ফলে সংসারে তার গুরুত্ব ততটাই নগণ্য। আর মার্জিয়া সদ্য বিবাহিত এক নববধূকে নিয়ে আহ্লাদের শেষ নেই তার। সারা জীবন মারিয়ার পাশে থেকেও এক নবাগত নারীর স্নেহে সেই ইদানিং মোহবিষ্ট হয়ে পড়েছে। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আঁচল দিয়ে ঘাম মুছতে যায়। এমন সময় হঠাৎ পেছন থেকে একজোড়া বাহু তাকে জড়িয়ে ধরে। আতঙ্কে তার বুক ধক করে ওঠে, চিৎকার করতে যাবে এমন সময় শক্ত একটি হাত তার মুখ চেপে ধরে। মারিয়ার মুখ থেকে গোঙানির শব্দ বেরোয়। এক ঝটকায় ঘাড় ফিরিয়ে তাকাতেই চোখ বিস্ফোরিত হয়ে যায়। এমন করে চেঁচাও কেন? মাহাদি মার্জিয়ার মুখ থেকে হাত সরিয়ে নেয়। পিরিত দেখাইতে আইসো? একলা ভালো লাগে না, কেন যে করো? মাহাদির কণ্ঠ নির্বিকার, পেটে বহুত ক্ষুধা। রান্দা হইছে? হইলে খাওন দাও। হয় নাই, শাক বসাইছি কেবল। এক হাতে মানুষ কত কি করে, জান্নাতরে তো আম্মা কামই করতে দেয় না। মাহাদি মার্জিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সব সাইরা তুমি আমার কাছে আসতো, তবুও তোমারে আমি সুখ দিতে পারলাম না। স্বামীর কণ্ঠস্বর বদলে যায়। সেই কণ্ঠস্বর শুনে মারিয়া বিচলিত হয়ে তার দিকে চেয়ে বলল, এইভাবে কেন বলতাছো? মাহাদি চোখ নামিয়ে নেয়। জানো মারিয়া, মানুষ যখন অভাবে পড়ে তখন তার ভালো মন্দের বোধও লুপ্ত হয়। সে বুঝতে পারে না কোথায় পা দিচ্ছে, কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মাথা ঠিক থাকে না, লোভ তারে অন্ধ করে ফেলে। কিন্তু একদিন হুট কইরাই সে অনেক টাকার মালিক হয়ে যায়। মারিয়া চোখ কুঁচকে তাকায়। এসব কি যে কও? মাহাদি ধীর ভাবে এগিয়ে আসে, তার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে, তোমারে আমি সব দিব মারিয়া, রানী কইরা রাখমু। সেই দিন বেশি দেরিতে নাই। মারিয়া ধীরে ধীরে মাথা রাখে স্বামীর বুকে, কিন্তু কেন জানি বুকের গভীরে এক আশঙ্কা ঘনায়মান হয়ে উঠছে। তার ভয় হচ্ছে, খুব ভয়।
দুপুর গড়িয়ে বিকাল। ফারাজ এই সময়ে পুরোটাই নিচেই কাটিয়েছে, উপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। চিত্রাকে খাবার খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠছিল। সেই অস্বস্তি ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সে সারাদিন হলরুমে বসে কাজে নিমগ্ন ছিল। মিতালিকে দিয়ে সে চিত্রার রুমে নাস্তা পাঠিয়েছিল, কিন্তু চিত্রা একবারের জন্যও নিচে নামেনি। এমনকি ফারাজ কী করছে, কোথায় আছে তা জানার বিন্দুমাত্র কৌতূহলও প্রকাশ করেনি। তার এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেঈমান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর ফারাজের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতেই সে কিচেনে যায়। আজ সে নিজ হাতে রান্না করবে চিত্রার জন্য বিদেশি খাবার, ডেনমার্কের পরিচিত একটা স্যুপ, নাম গ্রোনসাক স্যুপে। রান্নাঘর থেকে বাকিদের বের করে দিয়েছে ফারাজ, শুধু নীরুকে নিজের পাশে রেখেছে। তবে মিতালি মাঝে মাঝেই উকি দিচ্ছে রান্নাঘরের ফাঁক দিয়ে। নীরুকে তার একদমই সুবিধার মনে হচ্ছে না। যদি সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা গড়ে তোলে, যদি অনাহূত ঘনিষ্ঠতা তৈরি হয়, তাহলে চিত্রা আপার কী হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। অভ্র তার পেছনে উকি দিচ্ছে, সেও এই ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রাখছে। এমন সময় হঠাৎ অভ্র গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরে উঠে পেছনে তাকাতেই দেখে আয়েশা তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করছে। অভ্র দাঁত পিষে বলল, এই বাল, আমার পেছনে কি? দূরে গিয়ে মর, কাছে মরলে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা, দেখতাছিস না ফারাজ সাহেবের ওপর নজর রাখতাছি? কেন রে, তোর এত নজর কেন রাখতে হবে না? তুই কি মরে গেছি? গোয়ালি, তুই গিয়ে গুয়ের ব্যবসা কর, এখানে তোর কাজ নেই। যা ভাগ, সঙ্গে তোরে নিয়েই যামু। মারা খা, তুই খা। বাল, তুই একটা মাল। আসো শালি, বাথরুম থেকে তোমারে একেবারে মাল উঠাইয়া খাওয়াই, খাচ্চর ডাবচোর।